Fine. আগের দার্সে জিনাত এসেছিল, আমি ভালো রিপোর্ট পাইনি। আপনাদের উস্তাজার বক্তব্য অনুযায়ী উস্তাজা আপনাদেরকে এসে যে অবস্থায় পেয়েছে তার থেকে আপনাদের এখন অনেক অগ্রগতি নাকি হয়েছে। ওই জন্য আপনাদেরকে আপনাদের উস্তাদে যে অবস্থায় রেখে গিয়েছিলেন সেই উস্তাজাকে পাঠিয়েছি যে উস্তাজা গিয়ে দেখে আসেন আসলে অগ্রগতি হয়েছে কিনা নাকি অধঃপতন হয়েছে। যতদূর আমার মনে হচ্ছে কুমকুম তো বলবেন যে উস্তাদ অগ্রগতি হয় নাই, আরো অধঃপতন হয়েছে, এরকম কি? জি উস্তাদ। আরবি ভাষা শিখতে পারা, আমি তো দীর্ঘদিন থেকে আপনাদের নাসিহাত আর পারি না বা নেওয়া হয় না, সুযোগ করা হয় না, এই জন্য বিষয়গুলোতে আসলে আলোচনাও কম হয়। এটা যে কত বড় সাআদাতের বিষয় সেটা নিয়ে আজকে কথা বলবো না। সে কথা বলবো হচ্ছে যে সব সাআদাত সবার কাছে আসে না, সব সাআদাত সব নিয়ামত সবার কাছে আসে না। একটা যে আয়াতটা আছে না যে ইউতিহি মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা ইচ্ছা করেন দেন। তার মানে সবার ব্যাপারে হয়তো আল্লাহ ইচ্ছা করেন, হয়তো না, ইয়াকিনান নিশ্চিত ভাবে আল্লাহ তাআলা সবার ব্যাপারে ইচ্ছা করেন না। আপনাদেরকে আমি তিনটা অপশন দিচ্ছি, খেয়াল করে শুনবেন প্রত্যেকে। সেখানে প্রত্যেকে বলতে প্রত্যেকে না, যাদের পড়ার অবস্থা ভালো, যদি দুই একজনও থেকে থাকে তাদের বিষয়টা অবশ্যই আমরা আলাদাভাবে বিবেচনা করব। কিন্তু যেহেতু সবার অবস্থা সামগ্রিকভাবে খারাপ, সবার উদ্দেশ্যেই কথাগুলো বলতেছি, তিনটা অপশন দিচ্ছি। একটা হলো যে সেমিফাইনাল স্টেজ রাখবো না, সরাসরি ফাইনাল স্টেজে চলে যাব। ফাইনাল স্টেজ কি? ফাইনাল স্টেজ হচ্ছে যে প্রয়োজন নেই, কি করবেন আর আরবি শিখে, যেহেতু হচ্ছে না, পারতেছেন না, রেখে দেন তাহলে। অর্থ নষ্ট, সময় নষ্ট, এটাকে সময় নষ্ট করেই বলতে হবে হয়তোবা, যেহেতু আপনাদের কোনো অগ্রগতি নেই। এটা ফাইনাল স্টেজ, ব্যাচ ক্লোজ। আচ্ছা, এটা ছাড়া দুটো অপশন আছে। আর একটা হচ্ছে যে সামনের ক্লাস থেকে এখানে, মানে এই ব্যাচে আমি ক্লাস নেব, এই ব্যাচে আমি ক্লাস নেব পার্মানেন্টলি। দেন আমার, মানে আমার যোগ্যতা সর্বোচ্চটা দিয়ে আমি চেষ্টা করব সমস্যা খুঁজে বের করার, এবং সেই অনুযায়ী সামনে আগানো। এটা আরেকটা অপশন। এরপরে একটা সময় গিয়ে আমি আসলে বুঝে ফেলবো যে সমস্যা কোথায়। দেন যদি আমার মনে হয় যে এটা তাদেরকে দিয়ে হবে না, তাহলে ভিন্ন চিন্তা করতে হবে। না হওয়ার কি আছে, না হলে তো কোনো ব্যাচের সাথে কখনো অতীতে এমন হয় নাই, বর্তমানে এমন হচ্ছে না, এই একটা ব্যাচ নিয়ে কেন এত ঝামেলা আমি বুঝতেছি না। এটা একটা অপশন। আর একটা অপশন আছে,
সেটা ওই ফাইনাল অপশনের আগেই আপনাদেরকে আমরা আমরা বলবো আপনারা কি চান। একটা প্রতিষ্ঠান তার সর্বোচ্চটা আপনাদেরকে দেওয়ার জন্য বসে আছে মানে আমি মজা করে বলতেছি না, সিরিয়াসলি সিরিয়াসলি বসে আছে, অপেক্ষায় আছে। আপনারা আসলে কি চান? কোন জায়গায় আমরা আমরা ঘাটতি রাখতেছি, আমাদের কোন জায়গায় ত্রুটি হয়ে যাচ্ছে, একজন একজন করে বলেন। আল্লাহর কসম করে বলতেছি, যেই যেই ত্রুটির কথা বলবেন প্রত্যেকটা যদি থেকে থাকে আমি দূর করে ফেলবো। বা আসলে ত্রুটি না, আপনার কাছে ত্রুটি মনে হচ্ছে সেই জায়গাও হচ্ছে যে আমি, আপনার কাছে ত্রুটি মনে হলে সেই জায়গাগুলো আমি আপনাদের কোনো অপূর্ণতা রাখবো না। আপনারা আসলে নাহাদা কিভাবে চলে, অন্য ব্যাচগুলোর সাথে আপনাদের ব্যবধানটা কোথায়, অন্য ব্যাচের বন্ধুদের সাথে কথা বলা বা নিজেরা ফিকির করা, নিজেরা পরামর্শ করা, যা চান আপনারা, আপনারা বলেন কি চান, আপনারা কি চান, কি চাচ্ছেন আপনারা, আমরা আপনাদের জন্য কি করলে আপনারা যোগ্য হবেন বলেন, আমরা সেটা পূরণ করব। আমি কসম করে বললাম তো, ওয়াদা করতেছি আমি পূরণ করবো এটা, যে কোনো মূল্যে পূরণ করবো। আপনারা কি চান বলেন, আমাদের থেকে কি চান, কোন সাপোর্টটা চান? এরপরেও যদি না হয় তাহলে কিভাবে সম্ভব? বলেন আপনারা কি চান, লেখেন, আপনারা চ্যাট বক্সে লেখেন কোনটা চান। এক, দুই, তিন, সবগুলা, সবগুলো তো সম্ভব না, এক চাইলে তো বাকি দুইটা হবে না। বলেন আপনারা কি চান। আপনারা যেন এটা বলতে না পারেন যে একাডেমির ত্রুটি ছিল আমাদের না, এটা তো আমি, এটার কোনো সুযোগ তো আমি রাখবো না। আমি আবারও বলতেছি, এটা এটা রেকর্ডটা রেখে দেন, আমি কসম করে বলতেছি আপনারা যা যা চাইবেন একটা 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 সিঙ্গেল বিষয় আমি পূরণ করে দেবো। যেন এই এই কথা কেউ বলতে না পারে যে ত্রুটি না ছিল, এটা সুযোগ তো আমি রাখবো না। আপনারা কি চান, কিভাবে সাপোর্ট করতে হবে বলেন, আমরা আছি এখানে। বলেন চ্যাট বক্সে সবাই বলেন কি কি চান আপনারা। পড়ার কোনো উন্নতি নাই মানে, কিছু জিনিস আছে না যে আমরা বুঝি, কিছু জিনিস আছে বুঝে আসে না। কেমনে হয় এটা, বুঝে আসে না। আমি আপনার বলি, উদাহরণ দিই। আমাকে একজন গল্প শোনাচ্ছে যে অমুক এলাকায় ভোর হয়, দিন হয়, সূর্য উঠে মাথার উপর আসে চলেও যায়, কিন্তু কোনো আলো দেখা যায় না। রাতেও যেমন অন্ধকার থাকে, দিনেও এরকম অন্ধকার থাকে। এখন তো আমি শুনে ভাবতেছি এটা কিভাবে হয়, অনেক বোঝার চেষ্টা করতেছি, তো কোনোভাবে বুঝতে পারতেছি না আসলে এটা হয় কিভাবে। মনে করে কিছু 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 অঞ্চল আছে না যে এই অঞ্চলগুলোতে মানে 6 মাস দিন থাকে, 6 মাস রাত থাকে, ওরকম কোনো অঞ্চল না, মানে বাংলাদেশেই, বাংলাদেশের কোনো একটা গ্রাম, স্পেসিফিক কোনো একটা নাম মেনশন করছে গ্রামের, যে গ্রামে কিনা সূর্য উঠে সূর্য ডুবে মাথার উপরেও আসে, কিন্তু গ্রামে দিন হয় না। এটা এটা বিশ্বাস করতে কষ্ট হয়, যে এটা এটা কেমনে হয়। এই যে ঘটনাটা এটা ঘটে কেমনে, কুমকুম, আপনার অবাক লাগবে না যে এই ঘটনা ঘটে কেমনে? জি উস্তাদ, অবাক তো লাগতেছে। তাহলে এখন সত্যি করে বলেন তো, তারা যদি ইভেন বাসায়ও পড়াশোনা না করে, তারা যদি ইভেন বাসায়ও পড়াশোনা না করে, সাথে সাথে তামিলও না করে, তারপরও যেই পরিমাণ সময় তারা নিছে, জাস্ট ক্লাসে তাদের পড়া নেওয়া যে হচ্ছে, পড়া দেওয়া যে হচ্ছে, এতটুকুর পরে তাদের এই অবস্থা আছে কেমনে? আপনার এটা মাথায় মানে চিন্তা করলে আসে না? একটু চিন্তা করেন, সিরিয়াসলি বলবেন, মিথ্যা বলার দরকার নেই, এটা আসে কিনা যে কেমনে সম্ভব, এত সময় জি পরে এই অবস্থা উস্তাদ, কেমনে সম্ভব, এটা কি আপনার মাথায় আসে? ওনাদের ওনাদের নিয়মও তো খুব অল্প পড়ানো হয়েছে, এমন না যে ওনারা অনেক কিছু পড়ে ফেলছেন, এগুলো তো ক্লাসেই কভার হয়ে যাওয়া উচিত। সেজন্যই বলতেছি, আমি যে উদাহরণটা দিলাম গ্রাম নিয়ে, বাংলাদেশেরই একটা গ্রাম, সূর্য উঠে মাথার উপরে আসে, সূর্য ডুবেও যায়, কিন্তু সেখানে আলো ফুটে না, রাত যায় না, রাতের রাতই থেকে যায়। এটা যেমন মানে চিন্তা করতে বুঝে আসে না কোনোভাবেই, কেমনে হয় এটা, এরকম এদের এদের বেচার বিষয় হচ্ছে, আমার কাছে এরকমই লাগতেছে, কেমনে এটা হইতেছে।
আপনার এরকম লাগতেছে না? জি উস্তাদ। ওই জন্যই বললাম আহ, আপনারা আসলে কি চান, আপনারা নাহাজা থেকে কি চান আমাকে বলেন। আমি তো আপনাদের সবার সামনে কসম করছি, আমি কি মিথ্যা কসম করবো নাকি? সবার সামনে কসম করছি, বলেন আপনাদেরকে কি দিতে হবে, কোন সাপোর্টটা চান বলেন। উস্তাদ, আজকের দার্সে যেটা আমি খেয়াল করলাম সেটা হচ্ছে যে আমি আসার পরে আমি প্রথমে তামরিন বাক্য ধরি নাই। উস্তাদাকে বলেছিলাম যেহেতু আমি ওনাদের লং টাইম ক্লাস নিই নাই, এখন আমার থেকে নিয়ম এক্সট্রা এসে যেতে পারে। তো উস্তাদরা দেখা যাচ্ছিল যে একই টাইপের প্রশ্নগুলো ধরছিলেন, যে ওই মাদির প্রকারভেদ দিয়ে একই টাইপের তামিল ধরছিলেন, এবং যথেষ্ট ছোট বাক্য ছিল, এমন না বিশাল বড় বাক্য ওনারা ভুলে যাচ্ছেন, এরকম কোনো বিষয় ছিল না। একই বাক্য ধরা হচ্ছিল, শুধু শব্দার্থ এবং ফেল আলাদা আলাদা করে। সেই বাক্যগুলো ওনারা পাচ্ছিলেন না। তো এখন 30 মিনিট থেকে এরকম বাক্য যদি একই রকমের একই সিস্টেমের বাক্য যদি ধরা হয়, কেউ যদি 30 মিনিট ধরে বাক্যগুলো শোনে, তাহলে তো তার এখানে ক্লাসের মধ্যে পড়া হয়ে যাওয়ার কথা ছিল। সেম বাক্য আমি আবার ধরছি, ওনারা পাচ্ছেন না। ওনারা কি ক্লাস মনোযোগ দিয়ে করেন না? এই যে আপনাদের মানে পূর্ববর্তী যে ব্যাচ, দশম ব্যাচ, ওখানে গত ক্লাসে মান এবং মা পড়ানো হয়েছে, ইসমুল মওসুল এবং সিলা। তো আপনারা যা পড়েছেন সেগুলোর সাথে যদি আমি ওই পড়াটাকে কম্পেয়ার করি, তাহলে তো ওটা মানে টু মাচ ডিফিকাল্ট, অনেক অনেক কঠিন ওটা। আপনাদের উস্তাদ যা আছে এখানে জানেন, আমাতুর রহমান, কুমকুম দুজনেই জানেন ইসমুল মওসুল সিলা কতটা কঠিন। এই এনারা যেগুলো পড়েছে এগুলোর বিপরীতে। এর থেকেও বেশি হবে ওস্তাদ। ক্লাসে এত গেলাম, বেশি। প্রথমে ভূমিকা টানলাম, যেটা করি আমি সাধারণত, এটা সেটা বললাম, অল্প কিছুক্ষণ বুঝাইলাম, ক্লাসে তামরিন করাই দিলাম। ওই ক্লাসের রেকর্ডটা আপনারা জিনাত উস্তাদের থেকে নিয়ে দিয়েন তো, ওনাদেরকে দিয়েন। তারাও চালের ভাত খায়, আপনারাও চালের ভাত খান, ঠিক আছে? তারা এলিয়েন না, তারা এলিয়েন না। ক্লাসে সে, আমি যাকে বাক্য জিজ্ঞাসা করতেছি সে ইনস্ট্যান্ট উত্তর দিতে পারতেছে, এমন একটা ব্যবহার যেটাকে সহজ বলার কোনো সুযোগই নেই। হ্যাঁ, এটা ভিন্ন বিষয়, আমি পড়ানোর আগে সব ব্যবহারকেই সহজ ভাবে উপস্থাপন করি, বলি যে সহজ। আর এখানে নাকি হচ্ছে যে এতদিন চলে যাওয়ার পরে এই কয়েকটা ব্যবহার চালু হয় না। লেখেন, আপনারা লেখেন লেখেন লেখেন, দ্রুত লেখেন, এখানে যে কজন মানুষ আছেন আমি ওই কয়টা লেখা চাই, এক দুই না তিন, লেখেন। লেখেন লেখেন, তিনটা অপশন দিছি না আপনাদেরকে আমি, সেটা না লিখবেন। তিনটা অপশন যারা পান নাই আমি আবার বলে দিচ্ছি। এক, যেহেতু হচ্ছে না, এখানে মেহনত না করে সময়টা অন্য জায়গায় দেন, কোরআন সুন্দর করেন, কোরআন হিফজ করেন, দিনী কিতাবাদি পড়েন, আরো দিনী আরবি ছাড়া যে সমস্ত কোর্স আছে বিভিন্ন, সেগুলো থেকে উপকৃত হওয়ার চেষ্টা করেন। এটা এক নম্বর অপশন। দুই, ক্লাস আমি নেব, আগামী ক্লাস থেকে ক্লাস আমি নেব, এবং এটা পার্মানেন্টলি। আমি একবার এই ব্যাচ হাতে নিলে হয় ব্যাচ থাকবে অথবা উস্তাদ চেঞ্জ হবে, মানে সরি, হয় ব্যাচই থাকবে না অথবা এইভাবে চলতে থাকবে, উস্তাদ চেঞ্জ হবে না। ব্যাচ আমি নিলে উস্তাদ চেঞ্জ হবে না, আমি ব্যাচ নিলে আমার ব্যাচ। দুই নম্বর সুরত, ব্যাচ আমি নেব, দেন আমি দেখবো সমস্যা কোন জায়গায় হইতেছে। সমস্যা আমি তো খুঁজে পাবো অবশ্যই। এবার যদি মনে হয় যে না আসলে আপনাদের দ্বারা হবে না, তাহলে একটা ডিসিশন নেব, যদি মনে হয় হবে তো সেটা হওয়াবো আর কি, বিইজনিল্লাহ। তিন, আপনাদের কোনো চাওয়া একাডেমি থেকে যে উস্তাদ এই এই কারণে আসলে হচ্ছে না, আমরা একাডেমি থেকে এই এই জিনিসটা পাচ্ছি না, আমাদের এটা এটা দরকার, বলেন দ্রুত দ্রুত। আপনাদের ক্লাসের সময় তো শেষ হয়ে গেছে, আরো 10 মিনিট এক্সট্রা নিয়ে নিচ্ছি। সবাই লেখেন, দ্রুত লেখেন সবাই।
যেই কয়জন এখানে উপস্থিত আছেন সেই কয়জন এখানে মতামত দেন দ্রুত। যারা মতামত দেবেন না, আমি তো নাম দেখতে পাচ্তেছি, তাদেরকে আনমিউট করতে বলবো আমি এখনই। আনমিউট হয়ে মতামত দিতে চাইলে সেটাও দিতে পারেন, অথবা লিখিত ভাবে মতামত দেন। এখন বাজে 49, 50-এর ভিতরে সবাই মতামত দেবেন। ঠিক আছে, আজকে কি বার? বুধবার। আগামী শনিবার থেকে আমি ক্লাস নেব। আপনাদের কুমকুম ওস্তাজা এবং আমাতুল্লাহ ওস্তাজা, ইন কেস কোনো কারণে যদি কখনো এমন হয় যে আমার কোনো সফর আছে বা আমি অসুস্থ, তো তখন ওস্তাজারা ক্লাস নেবেন। আর ওস্তাজাদের কোনো দায়িত্ব থাকবে কিনা আমি এটা পরে সিদ্ধান্ত নিব। আগামী ক্লাস থেকে আমি ক্লাস নেব ইনশাআল্লাহ। ঠিক আছে। কথা বুঝতে আসছে? জি ওস্তাদ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ছুটি আপনাদের জন্য। মজলিস শেষ হওয়ার দোয়া সবাই সবাই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা। বুঝতে আফওয়ান, প্রবলেমটা আমাদের। আপনার স্যার সেখানে সেটাই আমি আপনাদের ব্যস্ততার বিষয়গুলোকে হালকা ভাবে নিচ্ছি না, কিন্তু একটা কারণ হতে পারে সেটাও মানতেছি না। কেন মানতেছি না সেটা আপনাদের কুকুবস্তা যা, অন্তত কুকুবস্তা যা বলতে পারবেন। বলেন তো উম, কুকুমে যে সংসার, বাচ্চা, ব্যস্ততা, এগুলো কারণ হওয়া সম্ভব? এরকম ব্যস্ততা তো উস্তাদ সব ব্যাচেই আছে। কোন বেঁচে নেই? এই যে আপনারা যেগুলো কারণ দেখান, আমি একটু আগে কসম করে বললাম না যে আপনারা চান অপূর্ণতা থাকলে আমি সেগুলো সব পূরণ করে দেব। আমি ওইভাবেই কসম করে এটা বলতে পারবো, এক একটা ব্যাচের থেকে এমন এমন বোন আছে, এদের কারগুজারি শুনলে চোখে পানি চলে আসবে যে তারা এত সুন্দরভাবে এর পরেও লেগে আছে, টিকে আছে এবং পড়তেছে কিভাবে। এমন না যে আপনাদের একজনের ব্যস্ততা, সমস্যা, সংসার, এগুলোর বিষয়ে আমি কুমকুম ওস্তাদ আমাতুল্লাহ থেকে খোঁজ নেই নাই। আমি কম্পেয়ার করেই কথাটা বললাম। আপনার মেসেজটা পড়ে যে আমি হাসছি, এই কারণেই হাসছি। ভুল ভাবে নেবেন না, আমি এটাকে হালকা ভাবে নিচ্ছি না, কিন্তু এটাকে আমি কারণও মনে করতেছি না। কারণ আপনাদের এই সমস্ত ব্যস্ততা, আমার মনে হয় কি এটা নিয়ে, এই যে বোনগুলো, এদের বিষয়গুলো নিয়ে একদিন একটা দর্শ হওয়া উচিত। বিভিন্ন ব্যাচের যে সমস্ত বোনেরা এত কষ্টের মধ্যে দিয়ে শিখতেছে, এগুলো আসা উচিত। আসলে বুঝতে পারবেন যে ওনাদেরকে আল্লাহ তাআলা কত ভালো অবস্থায় রাখে। ওজোর দিলে তো ওজোরই দেওয়া যায়। 24টা ঘন্টা কম? আপনি কত ঘন্টা ঘুমান? খাওয়ার পিছনে কত ঘন্টা যায়? গোসল করা, অন্যান্য কাজের পিছনে কত ঘন্টা যায়? আপনি গল্প একদমই করেন না, কারোর সাথে কথা বলেন না, কারোর সাথে কথা বলেন না, গল্প গল্প করেন না, ফোনে কথা হয় না, 24 ঘন্টা কাজ করেন আর ঘুমায় যান। এগুলো বলতে আসেন না। সময় বের করা যায় বোন, এদিক সেদিক থেকে টান দিয়ে টান দিয়ে সময় বের করা যায়, ইচ্ছা লাগে, সদিচ্ছা লাগে। ওই সদিচ্ছাটুকু লাগে যে আমাকে পারতেই হবে, আমাকে করতেই হবে, আমাকে সময় বের করে আনতেই হবে। আমি একটা এক্সাম্পল দিই আপনাদের। কারো একটা আল্লাহ না করুন, আল্লাহ না করুন, কারো এরকম একটা রোগ ধরা পড়লো যে প্রতিদিন তাকে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা বা 3 ঘন্টা এই কাজটা করতে হবে, নাহলে সে মারা যাবে। তখন সময় কোত্থেকে আসবে? এটা যদি সে করে তাহলে সারা জীবন বেঁচে থাকবে, তখন সময় ঠিকই বের হয়ে আসবে, তখন সময় ঠিকই বের হয়ে আসবে। বা দুনিয়াবি কোনো ফায়দা চলে আসলো যে এই 3 ঘন্টা এটা করলে প্রতি মাসে 50,000 টাকা করে আসবে, তখনও সময় ঠিকই চলে আসবে, যেভাবে হোক চলে আসবে। খাওয়া ঘুম চলে যায়, যাক।
এই 3 ঘন্টা আবার আনতে হবে। এটা এটা তো আসলে কোরবানির বিষয়। এলম তো শান্তিতে শান্তিতে আরামে আরামে এলম আসে না। এলম তো কোরবানি চায়, এলম ত্যাগ চায়। সালাফদের জীবনীগুলো পড়েন, সালাফরা কিভাবে এলম অর্জন করছে সেগুলো পড়েন না, তাহলে না বুঝবেন এলম আপনার থেকে কতটুকু কোরবানি চায়, আপনি কতটুকু কোরবানি করতেছেন। এলেম আপনার থেকে কি পরিমাণ ত্যাগ চায়, আপনি এলেমের জন্য আসলে কতটুকু ত্যাগ করেছেন। ফানা ফিল ইলম হয়ে ফানা ফিল ইলম, এলমের জন্য নিঃশেষ হয়ে যেতে হয়, মাটির সাথে নিজেকে মিটায় দিতে হয়, বিলীন হয়ে যেতে হয়। এই সমস্ত কি কথাবার্তাগুলো তো আমার কোনো বানানো কথা না, এগুলো সালাফদের কথা, সালাফদের জীবন এগুলো। শুধু কি কথা, তাদের কথাদের জীবন দুইটাই দুইটাই এটা। এটা তার মুখেও বলছে, তাদের জীবনের দিকে তাকাইলেও এটাই পাওয়া যায়। তো এটা আপনি আপনার কোরবানির সর্বোচ্চটুকু আপনি ইলমের জন্য দেন। কয়জন এখানে হাত উঠায় বলতে পারবেন যে আমি উস্তাদ, বুকে হাত রেখে বলতে পারবো আমি আমার সাধ্যের সর্বোচ্চটা আমি এলমের জন্য দিছি, যা করা যায় তার সবটুকু করছি? আমার তো মনে হয় না বলতে পারবেন কেউ। তাহলে এই অবস্থা হওয়ার কথাই না। কেন এক ঘন্টা কম ঘুমাইলে কি হয়, মরে যাবেন? 1 ঘন্টা কম ঘুমাইলে, 1.5 ঘন্টা কম ঘুমাইলে কি হয়, খাওয়ার সময় একটু বাঁচাইলে কি হয়, অন্য কাজে যেখানে সময় বেশি নেন সেখানে একটু সময় তাড়াহুড়ো করে করতে গেলে কি হয়, রান্না করতেছেন যখন তখন রান্না করতে করতে তামিল করলে কি সমস্যা? মাল্টিটাস্কিং তো এরা করতে পারে, আল্লাহ তালা তো ওই যোগ্যতা দিয়েই মেয়েদেরকে সৃষ্টি করছেন। আপনারা মাল্টিটাস্কিং করতে পারেন না? অন্য একটা কাজের সাথে একটা তামরিন চালাই নিতে পারেন না কানে হেডফোন রেখে? একটা টাইম আপনারা আহ, হচ্ছে যে কোনো একটা জিনিস মুখস্থ করতে থাকতে পারেন না? কিতাবটা পাশে রাখতে পারেন না? যদিও আমি পুরুষ মানুষ, আমি তো হচ্ছে যে রান্না মাঝে সাঝে করছি। রান্নার কাজটা তো এমন না যে কন্টিনিউয়াসলি আমার লেগেই থাকতে হয়, দাঁড়ায় থাকতে হয়, দাঁড়ায় থাকতে হয়, দাঁড়ায় থাকতে হয়, ঢাকা রেখা বসে থাকতে হয়, আয়সা কত কত ধরনের গ্যাপই পাওয়া যায়। ওই সময়গুলোতে আপনি কি করেন? মানসিকতা লাগে, মন মানসিকতা লাগে, কোরবানিতে এক এগুলোর মন মানসিকতা লাগে, এটা হচ্ছে মূল জিনিস। এটা না থাকলে হবে না, এগুলো তো থাকতে হবে। কাজটা করতে দেয়, কাজ করতে দিলে তো হবে না আপনার। আপনি যেই ফ্যামিলিতে থাকেন, মেয়েদের ক্ষেত্রে আমি বহুবার বলছি, বহুবার বলছি, এই যে বিয়ে, যারা নতুন নতুন বিয়ে করে, বিয়ের আগেই হচ্ছে যে দেখা গেছে আগে উস্তাজা হুমায়রা যখন ক্লাস নিত, হুমায়রা সুন্দরভাবে বুঝায় বুঝায় বলে দিত, দেখো দেখো এইভাবে এইভাবে চলবা। মা গিয়ে একদম জান প্রাণ উজাড় করে দিয়ে কাজ করতে থাকে। কেন ভাই? তোমার সব কাজ করতে হবে কেন? খাদেমা রাখতে পারে না? আপনারা যারা ঢাকার বাইরে থাকেন, ঢাকার বাইরে যারা থাকেন, আচ্ছা আপনারা বলেন তো, মাসে 2 থেকে 2.5 হাজার টাকা ব্যয় করলে রান্না বাড়া সহ কাজ করে দেওয়ার মতো বুয়া পাওয়া যাবে না? লেখেন এখানে, হ্যাঁ না কিছু লেখেন, সব করে ফেলবে এরকম বুয়া পাওয়া যায় না ঢাকার বাইরে? ঢাকার ভিতরেই তো 4,000 টাকার, 4,500 টাকার মধ্যে এরকম পাওয়া যায়, রান্নাটা পর্যন্ত করে দিয়ে। হ্যাঁ এটা ভিন্ন বিষয় যে বুয়া রান্না খাবে না, বুয়া রান্না খাবে না তো রান্না করবো, বাকি কাজ বুয়া করুক, সামর্থ্য নাই। ম্যাক্সিমাম পরিবারে তো এতটুকু সামর্থ্য আছে যে বুয়া দিয়ে কাজগুলো করায় নিবে। কয় টাকা লাগে, কয় টাকা লাগে, আপনি সব কাজ করবেন কেন? এটা আর এক টপিক, এই টপিক এখানে উঠানোই যাবে না। বিয়ে করে তো মানুষ স্ত্রী নিয়ে যায়, ঘরে চাকরানি নিয়ে যায় না। মানসিকতা তো এমনি এমনি চেঞ্জ হয়ে যাবে না, মানসিকতা তো পরিবর্তন করাইতে হবে, এটা করাই নিতে হবে, এটা এমনি এমনি তো চেঞ্জ হয়ে যাবে না এটা হুট করে। আর একটা কাজ দিয়ে দেয় সব কাজ শেষ করে এসে বসলে, আর একটা কাজ নিজে করুক, আর একটা কাজ দিয়ে দেবে কেন? রাইস কুকারে ভাত দিলে কারেন্ট বিল বেশি উঠবে বলে দিতে দেয় না। হাউ ফানি, হাউ ফানি। এজন্য শ্বশুর সাথে থাকা উচিত না। এটা আমি সবসময় বলি, সবসময় নাসিয়া দার্সে এই বিষয়ে কথা হলেও বলি, শ্বশুর সাথে থাকা উচিত না। আমি তো আমার বাবার সাথে থাকি না, রাখবো না আমার পরে জীবনে। আমি আমার বাবার এক ছেলে, আমার আর কোনো ভাইও নাই যে আমার বাবা মাকে দেখবো। আমার ছোট 2 জন বোন আছে, দুজনেরই বিয়ে হয়ে গেছে।
আমি যেটা করতেছি এটাই শরীয়তের বিধান, আমি যেটা করতেছি এটাই শরীয়তের বিধান। আজগুবি কারবার, কারেন্টের বিল বেশি উঠবে, কারেন্টের বিল বেশি উঠবে, সে রান্না করুক, নাকি সে বিছানায় পড়ে গেছে যে রান্না করতে পারবে না? বুয়া রান্না করার, বুয়া গ্রাম এলাকায় 500 টাকা বা 500 টাকা মাসে বেতন দিলে সারা মাসে রান্না করে দিয়ে যাবে, এক বেলায় 2 বেলা রান্না করে দিয়ে যাওয়া যায় সুন্দর মতো। 2 বেলার জন্য তার আলাদা আলাদা ভাবে রান্না করার প্রয়োজন নেই। ঢাকায় যেখানে 1,000 টাকায় বুয়া পাওয়া যায় সুন্দরভাবে, এক বেলা এসে রান্না করে দিয়ে যাবে, 2 বেলা রান্না, মাসে 1,000 টাকা। সেখানে তো ঢাকার বাইরে ইজিলি 500 টাকা এরকম বুয়া পাওয়া যাবে। বিষয় ওইটা না, বিষয় হচ্ছে যে এক্সপেকটেশন তো আপনারা করেন বিধায় তাদের এক্সপেকটেশন তৈরি হয়, যেটা অনুগ্রহ সেটাকে তারা নিজেদের প্রাপ্য অধিকার মনে করে। এটা হচ্ছে বাস্তবতা। বউরা যায়, গাধা খাটুনি খাটে, শুরু থেকে এইভাবে শুরু করে, দেন একটা পর্যায়ে গিয়ে শ্বশুর শাশুড়ি বা অন্যরা এটাকে তাদের প্রাপ্য অধিকার, হক মনে করে। হালাকে এটা তাদের উপরে অনুগ্রহ, এহসান, এটা এহসান। শাশুড়ির খাবার যদি বউ রান্না করে দেয়, হোক এক ঘরে রান্না হচ্ছে, শাশুড়িটা বউ রান্না করে দিছে, আল্লাহর কসম এটা তো অনুগ্রহ, এটা তো অনুগ্রহ হয়েছে তার প্রতি। রব্বে কাবার কসম, শরীয়ত এটাকে অনুগ্রহ বলে, কিন্তু এটাকে তারা তাদের নৈতিক অধিকার মনে করে। আজীব না? আপনারা এক্সপেকটেশন দেন কেন? সমাজ, এগুলো কথাগুলো আমি বলতেছি, আপনাদের অদ্ভুত লাগতেছে কিনা জানি না, কিন্তু এগুলো তো পরিবর্তন আসা উচিত। কতদিন এইভাবে চলবে? এভাবে কতদিন চলবে? আপনারা তো ঘুরে না দাঁড়ালে তো এটার পরিবর্তন আসবে না। এগুলো, এই পরিবর্তনগুলো তো আনতে হবে, নাহলে তো প্রজন্মের পর প্রজন্ম এইভাবে চলতে থাকবে। শাশুড়ির মাধ্যমে মানে ছেলের বউরা নির্যাতিত হইতে থাকবে। আজকে আপনারা হচ্ছেন, এবং কালকে আপনাদের হাতে আবার হচ্ছে যে আপনাদের ছেলের বউরা হবে। এভাবেই চলবে, এভাবেই চলে এটা। হ্যাঁ, এইভাবে চলতে থাকে। তো এটা তো আসলে উচিত না, এগুলো তো উচিত না। যাই হোক, যতই টর্চার হোক আর যাই হোক, দিন শেষে আসলে সময় বের করা যায়। মূল টপিক থেকেই সরে সরে যাচ্ছে আমি। সময় বের করা যায়, হ্যাঁ, সময় বের করে নিতে হবে। আমি এই সময় আরবি পরিভাষা, শেষ কথা, আমি পড়বো। আপনি কি কারো দাসী? আপনি দাসী? কথা বলেন, এখানে যারা আছেন লেখেন, আপনারা কি দাসী কিনা? একটা হচ্ছে যে আমি আমি মার্কেটে গিয়ে দাসী কিনে নিয়ে আসছি, ওটা এক জিনিস। আর একটা হচ্ছে আমি বিয়ে করে নিয়ে আসছি, দুটা এক? দাসী আর স্ত্রী এক? যদি দাসী আর স্ত্রী এক হয়, তাহলে একজন স্বাধীন মানুষ, তার স্বাধীনতা নাই? স্বাধীনভাবে তার সময় কাটানোর সুযোগ থাকা উচিত না? সে স্বাধীনভাবে সময় কাটাবে না? সে ব্যস্ততা থেকে একটু ফ্রি থাকবে না? তার মানসিকভাবে রিল্যাক্স থাকার অধিকার নাই? এই অধিকারটা থেকে কে কেড়ে নিচ্ছে? আল্লাহ, আল্লাহ রসুল? তাহলে একটা একটা স্বাধীন মানুষ, সে দাসী হয়ে গেছে, যা বলতেছে, যখন যা বলতেছে, যেভাবে বলতেছে ওইভাবে করতে হবে। কেন ভাই? কেন? কেন করতে হবে? আমি কি দাসী? আপনি কি দাসী? কেন করতে হবে? এটা তাদের প্রাপ্য অধিকার। প্রাপ্য অধিকার না হলেও আপনি আপনার কাজের মাধ্যমে এখন এটাকে অধিকার বানাই দিচ্ছেন। আমি সবসময় একজনের উদাহরণ দিই। আমার ছাত্রী, আমার আহলিয়া সাথী, নাহদার একদম প্রথম ব্যাচের ছাত্রী। সুবহানাল্লাহ, তার আরবির জন্য কি পরিমাণ মেহনত সে করছে। বিয়ে হয়েছে, তাকে হাজার বার বুঝানো হয়েছে, বিশেষ করে আমার আহলিয়া, সে বারবার করে বুঝাইছে, দেখো তুমি এইভাবে এইভাবে চলো, এইভাবে চলো, এইভাবে চলো না, সেভাবে চলবে না। কি হয়েছে, বিয়ে হওয়ার পরে একটা বাবু হইলো সাথে সাথেই। ওই বিয়ে হওয়ার পরে যত দ্রুত বাবু হওয়া সম্ভব, আলহামদুলিল্লাহ, ভালো কথা। ওই বাবুটার 1 বছর হইতে পারে নাই ভালো মতো, তার মধ্যে আর একটা বাবু হয়েছে। যেটা হয় সাধারণত, আমার যেহেতু মেয়ে আছে আমি তো দেখি, যে আমার মেয়েই, আপনারা জানেন, আমি নাসির দোস্ত হয়তো বা এটা সবার সামনেও বলছি অনেকবার, নাকি বলি নাই আমি জানি না, সারা রাত ঘুমায় না। এরকম একটা লম্বা সময় গেছে যে
এখনো যে সবসময় সারা রাত ঘুমায় তা না, সারা রাত ঘুমায় না, চিল্লাচিল্লি করতে থাকে, খেলতে থাকে। হ্যাঁ, এবং আমরা ঘুমাইলেও আমাদেরকেও ঘুমাইতে দেয় না সে। উঠো উঠো, টানবে, যেভাবে হোক উঠাই দেবে। তো স্বাভাবিকভাবে সারা রাত ঘুমানো যায় না। সারা রাত মানে সারা রাত, সারা রাত মানে রাত 3টা পর্যন্ত, 4:30 পর্যন্ত, এটা না, সারা রাত মানে সারা রাত, এমনকি ফজরের পরেও। তার 2টা বাচ্চা, স্বাভাবিকভাবে এই এই ঝামেলা তার জীবনেও আসছে। সারাদিন কাজ করছে, সারা রাত ঘুমাইতে পারে নাই। সকালবেলা কি জন্য ফজরের পরে, সকালবেলা খুব সকালবেলা উঠে তাড়াতাড়ি চুলায় ধরায় রাস্তা নাস্তা বানায় ফেলতে পারে নাই ওই দিন। এই জন্য মিটিং বসছে, বিচার বসাইছে। ওই মেয়ের বাসায় হচ্ছে যে পরিবারের সবাইকে ডেকে নিয়ে এসা এটা নিয়ে হচ্ছে যে মিটিং বসবে যে আপনার মেয়ে এই কাজ করছে, অপরাধ করে ফেলছে এটা। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে অবস্থা। ও যে তোর রাইন্দা দেয়, এটা তো তোর উপর কত বড় অনুগ্রহ। তুই মিটিং বসাইতে চাস, মেয়ের ফ্যামিলির ডাইকা এটা নিয়ে বিচার দিবে, মেয়ের নামে নালিশ করবে। নালিশের বিষয়বস্তু হচ্ছে এইটা, একদম বিলা মুবালাগা, কোনো কিছু না কমিয়ে না বাড়িয়ে হুবহু যা ঘটনা তাই বললাম। তো এই পর্যায়ে নিছে কারা? সেই তো নিছে, দোষ তো তার, এখানে দোষটা তো তার। প্রেগনেন্সির সময় একটা মেয়ের মানে কি পরিমাণ কষ্টের মধ্যে যাইতে হয়, সময়টা কতটা ক্রিটিক্যাল থাকে, সেই সময় সে এইরকম যেই খাটনি খাটতো, তখনও না করা হয়েছে যে এগুলো করো না, পরবর্তীতে এগুলো, এখন তো তুমি করতেছো, পরবর্তীতে তাদের অধিকার হয়ে যাবে। হয়েছে তাই দিন শেষে। এখন তো এটাকে তারা নিজেদের প্রাপ্য অধিকার মনে করেই নিছে, এখন তো সে এটা থেকে বের হইতে পারবে না। সে তো ফেঁসে গেছে, সে তো ফেঁসে গেছে। এখন যদি সে হুট করে এগুলো বাদ দিয়ে দেয়, সংসার টিকবে? সংসার টিকানোই তো মুশকিল হয়ে যাবে। কারণ এখন এই বিষয়গুলো ওই ওই ফ্যামিলিতে তার শ্বশুর শাশুড়ি, তার হাজবেন্ড, এরা সবাই এখন মনে করে ফেলছে যে না, এটা হচ্ছে যে তাদের অধিকার। দাসী একটা কিনে আনছে, দাসী একটা কিনে আনছে, দাসী কেন এই অপরাধ করলো? এগুলো তো মুশকিল। আপনারা ওই জায়গায় নিছেন কেন? যাই হোক, আগামী ক্লাস থেকে আমি আপনাদের ক্লাস নেব ইনশাআল্লাহ। সাংসারিক জটিলতাগুলো চেষ্টা করবেন এগুলোর মধ্যে পরিবর্তন আনার, একদিনে আসবে না, ধীরে 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 ধীরে, হ্যাঁ, এগুলোর পরিবর্তন আনতে হবে। এগুলো পরিবর্তন না আসলে আসলে আমাদের আগের প্রজন্ম থেকে একটা জিনিস দেখেন, পরিবর্তন কিন্তু আস্তে আস্তে আসতেছে। আমাদের আগের প্রজন্মের অবস্থা আরো খারাপ ছিল, সেই তুলনায় এখন অনেক ভালো আলহামদুলিল্লাহ। আশা করা যায় সামনের সময়গুলো আরো সুন্দর হবে। কিন্তু এই পরিবর্তনগুলো আমাদের মাধ্যমেই আসতে হবে, এটা চেষ্টা করা। ঠিক আছে, অন্যদেরকে জিনিসগুলো বুঝানো, পরামর্শ দেওয়া। মানসিক ভাবে মেয়েরাই মনে করে তারা চাকরানি, তারা দাসী, তারা তাদের স্বামীর সব হুকুম তাদের মানতে হবে। মানসিক ভাবে তারাই এটা মনে করে। আমাদের একাডেমির মধ্যে যদি আমি একটা যদি উস্তাদুল নাহদে একটা পুল ক্রিয়েট করে দেই যে স্ত্রীদের স্বামীদের প্রতিটা হুকুম মানা উচিত কিনা, দেখবেন যে ম্যাক্সিমাম, সম্ভবত 90%, 80% গিয়ে এখানে ভোট দিয়ে দেবে যে জি, মানা উচিত। দেখেন, একজন নারী সে নিজেই যদি মনে করে যে সে আসলে দাসী, স্ত্রী না, সে তার থেকে কি আশা করা যায়? সে শ্বশুর বাড়িতে গিয়ে তো এগুলো করবেই। এটা এক সাইড, এটা এক সাইড আলোচনা করুন। এখন অর্ধেক কথা শুনে আবার কেউ কোথাও ঝামেলা লাগায় না। কারণ এগুলো থেকে বের হবো কিভাবে, তাহলে পদ্ধতি কি হবে সেটা ভিন্ন বিষয়, আমি পদ্ধতি নিয়ে কোনো কথাই বলি নাই। বিষয়টা হচ্ছে যে কোনটা করো, কোনটা দায়িত্বের মধ্যে পড়ে, কোনটা পড়ে না, এতটুকু শুধু বললাম। বিষয় হচ্ছে যে সব আদেশই যদি কাউকে কারো সব আদেশই যদি পালন করতে হয়, তাহলে তো সে দাসী হলো, স্ত্রী হলো না। আমি যেমন আমার স্ত্রী সব আদেশ মানতে বাধ্য না, সেও আমার সব আদেশ মানতে বাধ্য না। যেই আদেশগুলো সম্পর্ক সরাসরি আমার হকের সাথে যুক্ত,
আমার অধিকার আমার হকের সাথে যুক্ত, সেগুলো সে মানতে বাধ্য, এর বাহিরে না। মনে আছে একজন বোন অনেক আগে আমাকে জিজ্ঞাসা করছিলেন, অনেক অনেক মানে অনেক আগে, একাডেমি তখন একদম শুরুর দিকে। সে কি 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 পছন্দ করছে তার স্বামী তাকে কিনতে দিবে না, ইভেন তার টাকা দিয়েও কিনতে দিবে না। কালারের ক্ষেত্রে সে একটা কালার পছন্দ করছে, তার স্বামী ওই কালার কিনতে দিবে না। স্বামীর অন্যটা পছন্দ হচ্ছে, অন্যটাই কিনতে হবে। সে এক ধরনের ড্রেস পছন্দ করছে, ওইটা কিনতে দেবে না, অন্য ড্রেস পছন্দ করছে ওইটা কিনতে হবে। চুরির ক্ষেত্রে সব ক্ষেত্রে same। তার কোনো পছন্দের কোনো মূল্যায়ন মানে তার হাজবেন্ডের কাছে নাই। বলছে যে সে এই জায়গায় তার হাজবেন্ডের আনুগত্য করতে বাধ্য কিনা। প্রশ্ন করছিল এটা। তো এই প্রশ্ন প্রশ্ন করছে, সেটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে এই প্রশ্ন আসবে কেন। এতটুকু জ্ঞান তো বিয়ে করার আগে থাকা উচিত। মানে এই জন্যই শরীয়ত এলেম অর্জনকে ফরজ করেছে, যেই কাজই করবেন সেই কাজের পূর্বে সেই কাজের সাথে সংশ্লিষ্ট জ্ঞান অর্জন করা ফরজ। বিয়ে করে তালাকের মাসালা কয়জন জানে বিয়ে করার আগে? স্বামীর হক কি কি, স্ত্রীর হক কি কি, এগুলো কয়জন জেনে নেয়, কয়জন শিখ? একজন স্বামী তার স্ত্রী থেকে কি কি বিষয়ে তার হক হিসাবে স্ত্রী থেকে তার প্রাপ্য কি কি অধিকার রাখে, স্ত্রী কি কি অধিকার রাখে, কয়জনে পড়ে যায় এগুলো? এগুলো কি পড়ে যাওয়া ফরজ না? এই জন্য তো এই অবস্থা হয়, পরিণতি এরকম। যেখানে এলেম নাই সেখানে অন্ধকার, আর যেখানে অন্ধকার সেখানেই জুলুম। যেখানে এলম নাই সেখানে অন্ধকার, যেখানে অন্ধকার সেখানেই জুলুম। একটা তো জুলুম হয় তো এলম না থাকার কারণে। এই যে শ্বশুর শাশুড়ি গুলো, এরা বাবাকে নিজেদের অধিকার মনে করে, অথচ এরা জানে না যে এগুলো এদের উপরে আল্লাহ তাআলা আল্লাহ রসুলের দৃষ্টিতে এগুলো এদের উপরে অনুগ্রহ করা হচ্ছে, অনুগ্রহ এহসান। এই জন্য কৃতজ্ঞতা আদায় করা উচিত তাদের, যে আমার ছেলের বউ আমার জন্য এটা করতেছে, তার তো দায়িত্ব না এটা, সে আমার প্রতি অনুগ্রহ করতেছে, তার কৃতজ্ঞতা আদায় করা উচিত আমার। নামাজ পড়ে আল্লাহর কাছে সিজদা করা উচিত, সে করতেছে এতটুকু আমার জন্য, দায়িত্ব তো আমার ছেলের, ছেলের বউয়ের না। আমি যদি অপারগ হই তাহলে দায়িত্ব আমার ছেলের উপরে বর্তায়, আমার ছেলের বউয়ের উপরে না। একটা শ্বশুর শাশুড়ি যদি বিছানায় পড়ে হাঁটাচলাও করতে পারে না, মরে যাইতেছে, ওই সময় পর্যন্ত শরীয়ত এটা বলবে না যে ছেলের বউয়ের জন্য এটা ফরজ যে তার খেদমত করো গিয়ে। ওই সময়ও বলবে না। মরে যাইতেছে সে, একটু পরে মারা যাবে, ডাক্তার বলছে যে এই মাসেই মানে আর সম্ভাবনা নাই এই মাসের পরে বাচ্চা, ওই সময়ও আল্লাহর কসম করে বলতেছে ওই আমার শাশুড়ি আছেন, তার যত বড় সমস্যাই হোক, হ্যাঁ আমি অবশ্যই তার যে কোনো সমস্যায় তার পাশে থাকবো, কিন্তু এটা আমার দায়িত্ব না, এটা আমার বউয়ের দায়িত্ব। ঠিক আছে, এটা আমার বউয়ের দায়িত্ব। কিন্তু আমার আমার মায়ের কিছু হলে সেটা আমার ফরজ দায়িত্ব, আমার স্ত্রীর না। আমার স্ত্রী করবে সেটা ভিন্ন বিষয়, যে করতেছে এই জন্য তার প্রতি সম্মান, তার প্রতি ভালোবাসা, তার প্রতি মহব্বত, তার প্রতি আন্তরিকতা, এগুলো না আসার কথা। উল্টা এরপরেও সেকশন আসে না, স্যাটিসফাইড হইতে পারে না তারা, কথা থাকে। এটা তো অনুচিত, এটা হওয়া উচিত না, এটা হওয়া উচিত না। তো যাই হোক, এগুলো ভিন্ন টপিক, অন্যদিকে চলে গেছে কথা। আমরা এদিকে জানি ক্লাস থেকে হচ্ছে আমাদের দাস আমিন এবং ইনশাআল্লাহ আমি শনি সোম বুধবার থেকে আমাতুল্লাহ মাহবুব কোথায় নেই। জি ওস্তাজ। ক্লাসের আগে আমাকে মনে করাই দিবে, আমি শনি সোম বুধবার ক্লাস মনে না থাকতে পারে। ঠিক আছে, আর আপনি থাকবেন হচ্ছে সহযোগী হিসাবে, জি ওস্তাজ মনে ইনশাআল্লাহ। থাকবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।